আচ্ছা, দেখো আমরা লেকচার শুরু করি। আহ প্রথমে তোমাদের ধন্যবাদ দিই তোমাদের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। যারা করছো থ্যাংক ইউ। আর যদি কেউ কোনো কারণে পার্টিসিপেট নাও করতে পারো সমস্যা নাই। এই ক্লাসটা যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, আহ, আমি এটার সব অ্যাটেন্ডেন্স সবাইকেই দিয়ে দিব। আর এটা ভিডিও রেকর্ডিংও প্রোভাইড করা হবে তোমাদের যে টিমসে। এখানে ভিডিও রেকর্ডিং আমি অন করে দিছি। ক্লাস শেষ হওয়ার পর অটোমেটিক্যালি ভিডিও কিছুক্ষণ পরে সেভ হয়ে এটা একটা ফাইল হিসেবে ইয়ে হবে। তোমরা চাইলে পরে ডাউনলোড করে বা ডাইরেক্টলি ওখান থেকে মানে টিমস থেকে দেখতে পাবে। ক্লাসটা খুব বেশি বড় না, অল্প একটু কন্টেন্ট, খুব বেশি হলে আধা ঘন্টা। সেটার জন্য আমি আসলে এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আমার নেক্সট উইকের মঙ্গলবার আসলে ওই সময় তোমাদের যে ক্লাসটা ওখানে একটা কাজ করছে। তো এই নেক্সট উইক যদি ক্লাস না নিই তাহলে তোমাদের ক্লাস পিস আরো পরের উইকে যাবে, তোমাদের শেষ হবে আরো দেরিতে। খামাখাই মানে আধা ঘন্টা ক্লাসের জন্য ডিলে করে লাভ নেই। এই জন্য আমি সিআর কে বলছি তোমাদের অনলাইনে ক্লাস না হলে আধা ঘন্টা একটা ছোট ক্লাস এখন নিয়ে শেষ করে দেবো। এনিওয়ে, আর তোমরা তাহলে নেক্সট উইকটা তোমরা অফ পাচ্ছ। তোমাদের আসলে আমার কোনো ক্লাস হবে না নেক্সট উইকে। আর এরপরের উইকে তো ক্লাস টেস্ট, তোমাদের ক্লাস টাইম তোমরা জানো। আচ্ছা, তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে জিজ্ঞাসা করি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে লাস্ট ক্লাসের বিষয়ে? লাস্ট ক্লাসে যা পড়াইছি, ওই যে স্যাম্পলিং, তারপর আরো কি যেগুলো পড়াইছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝানো এমন কিছু কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করতে পারো। ক্লাস টেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। যেহেতু কোশ্চেন নেই, আমরা ক্লাস ক্লাস শুরু করি। এনিওয়ে, আমরা লাস্ট ক্লাসে এর আগ পর্যন্ত সে পড়ছিলাম। আজকে আমরা দেখবো নিউ কনজিউমার ক্যাপাবিলিটিস। এটা মানে মিন করতেছি নিউ, এই যে বা এই আধুনিক যুগে কনজিউমারের যে ক্যাপাবিলিটি গুলা মানে ওল্ডার টাইমের সাথে পার্সপেক্টিভে যেগুলো গ্রো করছে, যেগুলো আগে ছিল না। আচ্ছা, এটাও মনে রাখতে হবে তোমাদের বইটা আমরা বলতেছি মানে নিউ কাস্টমার ক্যাপাবিলিটিস বললো, এই বইটা স্টিল কিছুটা হইলেও পুরাতন বই। তোমাদের একটু ওল্ডার এডিশন পাওয়া হচ্ছে যেহেতু এটি ইন্টারনেটে অ্যাভেলেবল, সেই জন্য দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু যে বলবো যেটা তোমাদের একটু ব্যাকডেটেড মনে হবে। যেগুলা ইয়া না, যেমন ধরো সোশ্যাল মিডিয়া বলতে ওরা মিন করছে বলছে যে মাই স্পেস বা ফ্লিকার বা হোয়াট নট। কিন্তু তোমরা জানো এখন এক সময় ছিল এটা মাই স্পেস, হোয়াট নট বা ফ্লিকার। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া গুলো জনপ্রিয় না এখন। মেইনলি ফেসবুক বা টুইটার এটাই মেইনলি চলে। বাট ও বইটা যখন লেখা হয়েছে তখন এগুলো এভাবে ছিল না। তো তোমরা চাইলে, আগেই বলছি তোমাদের যে কোনো জিনিস আমি যদি তোমাদের এটা লিখতে বলি, তোমরা কিন্তু তোমাদের মতো এই যে টাইটেলটা লিখবা, নিজ ভাষার জিনিসটা কি সেটা এক্সপ্লেন করবা। এক্সাম্পল গুলো তোমরা তোমাদের মতো দিবে, নট নেসেসারি এখানকার এক্সাম্পল দিতে হবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এখানে অনেক এক্সাম্পল কিন্তু ব্যাকডেটেড বা অবসোলেট বা পুরান। তো আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের মতো এক্সাম্পল দিও। এখানে বইয়ের এক্সাম্পল দিতে হবে এমন কোনো কথা নাই। কনটেক্সট এক্সপ্লেন করো জিনিসটা কি বুঝাই বলো, তারপর তুমি তোমার মতো প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিবে। এনিওয়ে, আমরা পড়া শুরু করি। নিউ কনজিউমার ক্যাপাবিলিটিস গুলোর মধ্যে কিছু জিনিস হয়েছে, যেমন এ সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন বাইং পাওয়ার। তোমরা খেয়াল করছো যত দিন যাচ্ছে মানুষের বাইং পাওয়ার কিন্তু বাড়তেছে। ফর এক্সাম্পল, যখন আমরাও ছোট ছিলাম তখন আমরা ভ্যাকেশন বলতে মিন করতাম বাংলাদেশের ভিতরেই কোথাও কোথাও ট্যুরে যাওয়া বা সামথিং এরকম। কিন্তু এখন কিন্তু খেয়াল করে মধ্যবিত্তরা, বড় লোকদের কথা বাদ দিলাম, যারা মধ্যবিত্ত তারাও কিন্তু এখন মাঝে মধ্যেই মানে ট্যুর বলতে বা ইয়া বলতে দেশের বাইরে চলে যাচ্ছে। কারণ বাইরে যাওয়া অনেক ইজি হয়েছে, পাসপোর্ট ইস্যু করা ইজি হয়েছে, ইন্টারন্যাশনাল কারেন্সি অনেক কিছু অনলাইনে হয়ে গেছে। প্লাস বাইং পাওয়ারটাও বাড়ছে, এটাও স্বীকার করতে হবে। হ্যাঁ, এখন অনেকেই দেখবা যে তোমার আগে যেমন সবার বাসায় ইয়ে ছিল না, এখন অনেকেরই গাড়ি আছে, তারপরে বা অন্য যেগুলো আছে বা বিদেশে যাওয়ার ক্যাপাবিলিটি আছে। এই জিনিসগুলো বাড়ছে। আগে মধ্যবিত্ত ফ্যামিলি বা সে কিন্তু বাইরে যাওয়ার কথা বাবা চিন্তা করতে হবে। এখন কিন্তু বাইরে যাওয়াটা তেমন এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ টু বড় লোক, ইটস নট লাইক দ্যাট। এখন কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি সবাই অহরহ বাইরে যায়। তো এটা বলার উদ্দেশ্য হলো বাইং ক্যাপাবিলিটি বাড়ছে, এই জন্য আগে যে জিনিসগুলো মানুষ কিনতো না এখন কিন্তু করতেছে। হ্যাঁ, তারপরে কেনাটাও ইজি হয়ে গেছে, সেটাও একটা কারণ আছে। যেমন ধরো হোটেল রুম বুক করা, এখানে যেগুলো এক্সাম্পল আছে, এয়ারলাইনের টিকিট বুক করা, মানে বাড়ির মর্টগেজ দেওয়া, হোয়াট নট, এগুলো খুব ইজি হয়ে গেছে অনলাইন বা এগুলো হওয়ার কারণে। তো আর অর্থনৈতিক ক্যাপাবিলিটি তো বাড়ছেই। এই গ্রেট ভ্যারাইটি অফ অ্যাভেলেবল গুডস এন্ড সার্ভিসেস। আগে ভ্যারাইটি গুডস এন্ড সার্ভিসেস ছিল না সেটা না, আগেও ছিল, এখন আরো বাড়ছে। আরেকটা জিনিস হলো মানুষের নিড কোনটা এখন ডাইরেক্টলি তোমার যে কোম্পানিরা এগুলো প্রোভাইড করে তারা এটা জানতে পারতেছে। জানা অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরো কথার কথা, তুমি যে
তোমরা যে মনে করো যে গুগল ইউজ করে তোমরা বিভিন্ন জিনিস সার্চ করে সেই করো, তোমরা খেয়াল করে দেখো, তোমাদের সাথে একটা এক্সাম্পল দিই, জিনিসটা তোমরা খেয়াল করছো কিনা জানি না। গুগলে যে কোনো একটা জিনিসটাকে সার্চ দিও, ধরো কি বলবো, ধরো ইলেকট্রিক সেভার লিখে গুগলে সার্চ দিলে, এটাই করলা কিছু ইলেকট্রিক সেবা হয়তো তুমি একটু সার্চ করলে বা দেখলা টেকলা, একদিন বা দুদিন পর বা সেই দিন থেকেই দেখবা তোমার ফেসবুকে ওই ইলেকট্রিক সেভারের বিজ্ঞাপন আসা শুরু করছে, দারাজ বা হোয়াটনট থেকে। আমেরিকায় থাকতে অ্যামাজনের বিজ্ঞাপন, আর বাংলাদেশে আছে দারাজ বা অন্য অনলাইন যারা সেল করে ইলেকট্রিক সেভার বা হোয়াটনট, তাদের বিজ্ঞাপন আসা শুরু করে। তুমি কি মনে করছো এটা কোইন্সিডেন্স? ইটস নট লাইক দ্যাট। গুগল তোমাকে ফ্রি ইউজ করতে দিচ্ছে না। ফ্রি মানে ফ্রি না আসলে, তুমি যে ইউজ করো তোমার ইউজার ডাটা গুলা গুগল ওই ফেসবুক ইউটিউব যা আছে সবার কাছে সেল করে। এই জন্যই তুমি দেখবা ইউটিউবেও তো বিজ্ঞাপন আছে। ইউটিউব দেখতে গেলে তুমি দেখবা তুমি যেগুলো সার্চ করছো বা প্রাসঙ্গিক যে বিজ্ঞাপন, ওগুলো আসতেছে ঘন ঘন। তারপরে তোমার ফেসবুক ইউজ করতে গিয়ে দেখবা ওখানে ওই বিজ্ঞাপন গুলোই আসতেছে ঘন ঘন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমারই কথা বলে, আমি দারাজে লাস্ট কি ক্রয় করছে ওই টাইপের জিনিসগুলো আমি ফেসবুকে ঢুকলে ওইগুলা বিজ্ঞাপন গুলো আসতে দেখি। এটা কোইন্সিডেন্স না, বুঝতে পারছো? তোমার এই দ্বারা যেহেতু তুমি তোমার ইউজার নেম বা তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি লগ ইন করতেছো, তারপরে তোমার জিমেল অ্যাকাউন্টও তাই করা, সব জায়গায় দেখো এগুলো সব সিঙ্ক করা, বুঝতে পারছো? তারা তোমার তোমার গুগল বা সেই তুমি যে কি সার্চ দাও, কি করো, কোনটা কি স্ট্রোক কি টাইপ করতেছো, এগুলো বলে প্রাইভেসি মুক্ত। আসলে দেয়ার ইজ নো সাচ থিং কল প্রাইভেসি অনলাইন জগতে। তুমি যাই টাইপ করো ইউটিউবে ফেসবুকে কোথায় কি সব জায়গায়, সরকার থেকে শুরু করে মানে ফেসবুক ওয়ালা গুগল ওয়ালা যা আছে সবার কাছেই সব ডাটা আছে তোমার। তুমি কি সার্চ করো, তুমি কি করো কি না করো, ওগুলোই ঘুরে ফিরে দেখো তোমার সোশ্যাল মিডিয়া আসতেছে। তো এই যে এগুলো তুমি আর কি পছন্দ কোনটা কি, এগুলা মানে ওই যারা বিক্রি করে বা যেগুলো অর্গানাইজেশন গুলো, যেমন আমেরিকা অ্যামাজন, বাংলাদেশে দারাজ বা হোয়াটনট, তাদের জন্য জানা এটা খুব কঠিন বিষয় না। মানে ইজিলি, যেহেতু তারা ওই গুগলের কাছ থেকে ডাটা গুলা কিনে, গুগল বলো ফেসবুক বলো ওদের কাছ থেকে কেনে, তো কেনার কারণে তারা তুমি কি খুঁজতেছো কি চাচ্ছ সেটা জানে। সেটা কারণে যদি ওই এক্সিস্টিং যে টাইপের প্রোডাক্ট তুমি খুঁজতেছো এটা যদি নাও থাকে, তোমার নিড গুলো তো তারা বুঝতেছে, তারা ওই টাইপের প্রোডাক্ট তৈরি করে নেয় তোমার। এই জন্য প্রোডাক্ট ভ্যারাইটি সার্ভিস সবকিছু অনেক ভ্যারিয়াস। হ্যাঁ, পরের ইয়াটা আসলে সেটাই মিন করছে, গ্রেট অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্র্যাকটিক্যাল অ্যাবাউট এনিথিং। আমি যেটা বললাম প্রাইভেসি বলে এখন আর কিছু নাই, তুমি মনে করছো প্রাইভেট, আসলে প্রাইভেসি না। তুমি গুগলে কি সার্চ করতেছো সবকিছুই সোশ্যাল মিডিয়া কোম্পানিরা বিভিন্ন কোম্পানির কাছে সেল করে দেয়। সো তোমার ইনফরমেশন তুমি কি পছন্দ করে, এগুলো এগুলো সব কিছু সম্বন্ধে বিভিন্ন কোম্পানি জানে। হ্যাঁ, আহ, এটা তোমার কাছে হয়তো বিগ ডিল মনে হচ্ছে না যে তোমার এটা জানলে কি, আসলে ওইটা না। তোমার এটা পার্সোনাল, তোমার পার্সোনাল ইনফরমেশন যা আছে সব কোম্পানিগুলো নিয়ে তারা তোমার মতো কাস্টমাইজ যে তৈরি করে সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে তারা প্রচুর প্রফিটও করে। তোমাকে যখন কাস্টমাইজ টার্গেট করে তোমার জন্য মানে প্রোডাক্ট তৈরি করে বা তোমার বিজ্ঞাপন দিচ্ছে, তারা কিন্তু তোমার কাছে সেল করতেছে বেশি, তারা এখান থেকে প্রচুর লাভ করতেছে। ঠিক আছে, এনিওয়ে, তো আবার ভ্যারাইটিও বাড়তেছে, এটাও ট্রু। যেমন ধরো কথার কথা, মানে আগেকার দিনে এখন ধরো অনেকের ধরো আমেরিকায় দেখছি আমি, অনেকের ধরো পিনাট অ্যালার্জি আছে বা গ্লুটেন অ্যালার্জি আছে, পিনাট ফ্রি বিস্কুট, পিনাট ফ্রি অমুক, পিনাট ফ্রি এই সেই, গ্লুটেন ফ্রি পিজা, পিজাও পাওয়া যায়। পিজা বানাইতে হলে তোমার ডো ছাড়া পিজা বানাবে কিভাবে? ওই ডোটা পর্যন্ত মেইনলি গ্লুটেন থাকে ডোতে, সেই গ্লুটেন কিভাবে জানি ওরা বের করে গ্লুটেন গ্লুটেন ফ্রি পিজা মিজা সেই বানায়। এই জিনিসগুলো আগে ছিল না, এখন এই ভ্যারাইটি গুলো আসছে, মানুষের চয়েস ভ্যারাইটি গুলো কোম্পানিরা জানতে পারছে। যেহেতু অনলাইনের যুগ, এগুলো জানা খুব কঠিন বিষয় না। তো এটার জন্য দেখা যায় তারা বিভিন্ন ভ্যারাইটি আনছে যে জিনিসগুলো আগে ছিলই না। হ্যাঁ, এনিওয়ে, তারপরে গ্রেটার ইজ ইন ইন্টারাক্টিং এন্ড প্লেসিং এন্ড রিসিভিং অর্ডার, এটা তো তোমরা বুঝতে পারছো বর্তমান দিনের কথা। আমেরিকা আছে অ্যামাজন, বাংলাদেশে আছে দারাজ বা আমেরিকা ওয়ালমার্টও আছে। যে কোনো জিনিস যে কোনো ইয়াতে অর্ডার করা এটা খুব খুব ইজি বিষয়, জাস্ট অনলাইনে যাও, অর্ডার প্লেস করো, ক্লিক করো। তোমার যদি আমেরিকায় তো ক্রেডিট কার্ড ওখানে অ্যাকাউন্টে যোগ করে থাকে, অটোমেটিক ক্রেডিট কার্ড থেকে তাড়াতাড়ি কেটে নেয়। বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, বাসায় এসে পেমেন্ট, খুব ইজি সিস্টেম আর কি। হ্যাঁ, তুমি যখন তখন রাত 10টা 12টা যখন অর্ডার প্লেস করো, তোমার 2-3 দিনের মধ্যে তোমার প্রোডাক্টটা চলে আসে তোমার একদম দোরগোড়ায়। তো মানুষ এখন কিনতেও পারে বেশি। and ability to compare notes with products and services, এখানে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো যে ডাটা কালেক্ট করে, বলতে সেটা কমন ইন্টারেস্ট বা হোয়াট নট, কিন্তু এটা কোম্পানির কাছে সেল করে। তো সেল করলে যেটা হয়, তাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো তারা এটা নিজেদের মধ্যে শেয়ারিং হয় বিভিন্ন কোম্পানির মধ্যে। ফর এক্সাম্পল এখানে যেমন বলছে, যেমন at carspace.com auto enthusiasts talk about
ক্রোম রিমস, লেটেস্ট বিএমডব্লিউ মডেল, হোয়াট টু ফাইন্ড, গেট মেকানিক, মানে ব্লগ টক বা সেই যেগুলো আছে। ফেসবুকে তোমরা খেয়াল করো, তোমাদের অনেক সাইট আছে ওখানে, মানে বিভিন্ন মানুষ অ্যাডভাইস চায়। যেমন ধরো ফুডেরই অনেকগুলো গ্রুপ আছে ওখানে, মানুষ অ্যাডভাইস চায় যে কোন জায়গায় গেলে ভালো এই খাবারটা পাওয়া যাবে, হোয়াট নট। ওখানে দেখো আরো 800 জন মানুষ এসে অ্যাডভাইস দেয় যে অমুক দোকানে যান, ওখানে ভালো ওই ফুড আইটেমটা আছে, হোয়াট নট। তো এই জিনিসগুলো শেয়ার করার ক্যাপাবিলিটিটা সোশ্যাল মিডিয়া আসার কারণে কিন্তু এখন হয়েছে। আগে কিন্তু এটা জানার ওয়ে কিন্তু খুব কম ছিল। কারণ তুমি যখন 10 জন 100 জনের ফিডব্যাক পাবে একই দোকানের দিকে বা একই টাইপের দোকান দিয়ে, পয়েন্ট তুমি বুঝলা যে ওই দোকানটা আসলেই ভালো। তো এই ধরনের ফিডব্যাক নেওয়ার সিস্টেম আগে ছিল না। হুম। আর এখানে যেটা মিন করছে, কার বায়ার, যারা ফার্স্ট টাইম কার বায়ার, তারা ওই ধরনের ব্লগে ঘোরাঘুরি করলে গাড়ি সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। মানে এটা জানা খুব ইজি হয়ে গেছে এখন। আচ্ছা, an amplify voice to influence peer and public opinion। এখানে হলো তোমার দেখো ওই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা আছে, তারা তোমাদের প্রোডাক্ট চয়েস বা এগুলা কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করে। তোমরা খেয়াল করো তোমাদের আহ, বাংলাদেশে তো আছেই, আমেরিকা অনেক আছে। আমেরিকা যেমন ধরো ওই যে জর্ডান যে ছিল, বা ইয়ে যেটা প্লেয়ার, বাস্কেটবল প্লেয়ার, তার যে জুতা, তার নামে জুতা বেশি এয়ার জর্ডান, ওটা মার্কেটিং বেসিক্যালি তার উপরে, মানে সে এটা পরে ঘুরে বা হোয়াট নট, এটার উপরে বা দেখো যে বিভিন্ন বড় বড় স্টার যারা আছে, তারা নিজেদের ওয়াইন ফ্যাক্টরি বা ওয়াইন কোম্পানি আছে, তারা কিন্তু এটা ওপেনলি এখানে বিজ্ঞাপন করে। ওদের যে টিভি চ্যানেল গুলায় তাদের ওই প্রোডাক্ট গুলা যে খুব বেশি সুপিরিয়র অন্যদের চেয়ে, সেটা কিন্তু না। কিন্তু তারা স্টার, তাদের ওই খ্যাতির কারণে ওই জিনিসগুলো বিক্রি হয় বেশি। হ্যাঁ, ওই বিভিন্ন স্টাররাই আসলে ঘুরে ফিরে মানে তারা তো একটা নির্দিষ্ট একটা সার্টেন এজে অভিনয় করে, বা ফুটবল প্লেয়ার বা কোন একটা প্লেয়ার একটা সার্টেন এজ পর্যন্ত থাকে। ম্যাক্সিমাম প্লেয়ার বা সেলিব্রিটির একটা সার্টেন এজ পরে, ধরো 40-45 হওয়ার পরে তাদের তো ফুটবল প্লেয়ার বা অভিনয় কোনোটাতে ওইভাবে ইনভলভ থাকতে পারে না। পরে তারা যেটা করে, তারা বিজনেসে ইনভলভ হয়ে যায়। ফর এক্সাম্পল, তোমরা চিনো কি জানি না, বা আমেরিকার ফেমাস বাস্কেটবল প্লেয়ার আছে শাকিল ওনিল। শাকিল ওনিল কিন্তু আহ, তার তো অনেক বিজনেস সে আছে, তার জুতা আছে, অমুক আছে, তমুক আছে। রিসেন্টলি সে তার বার্গার জয়েন্ট বা বার্গার চেইন শপও খুলছে, মানে আমেরিকা জুড়ে তার এটা খুলছে, ব্যাপক বিক্রি হচ্ছে। এমন না যে সে খুব ভালো জিনিস, বার্গারটা এক্সেপশনালি অন্যদের চেয়ে ভালো, ইটস নট লাইক দ্যাট। কিন্তু যেহেতু শাকিল ওনিল ইনভলভ আছে, মানুষ সমানে কিনে খাচ্ছে। তো ইনফ্লুয়েন্সারদের আসলে ক্যাপাবিলিটি আছে তাদের এই যে পাবলিক ওপিনিয়নটা স্কিউ করার আর কি। আচ্ছা, এখানে যেমন কনজিউমার ক্যাপাবিলিটির কথা বলা হয়েছে, চেঞ্জ হয়েছে, কোম্পানি ক্যাপাবিলিটিও আসলে চেঞ্জ হয়েছে নিউ এজে। এই ইন্টারনেট থাকার কারণে তাদের ইনফরমেশন, তারপর সেলস চ্যানেল, তারপর মানে আর্গুমেন্ট, জিওগ্রাফিক্যাল জিনিসগুলা, এগুলা নিয়ে আসলে তাদের জানা খুব ইজি হয়ে গেছে মার্কেটারদের জন্য। মানে তার ইন্টারনেট থেকে তো ইজিলি ডাটা কালেক্ট করতে পারে। যেটা বললাম, গুগলও তাদের ডাটা সেল করে। সো এগুলো আসলে বের করা তাদের জন্য খুব একটা কঠিন কিছু না। রিসার্চাররাও ওই ডাটা কালেক্ট করতে পারে। এবং তোমরা জানো কিনা জানি না, এখন রিসার্চের একটা নতুন ট্রেন্ড আছে। এমনকি আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনেকে এটা নিয়ে রিসার্চ করে, এটা সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স। সোশ্যাল মিডিয়াকে কোন করতেছে, বা কোন পয়েন্ট অফ ভিউ কোন দিকে যাচ্ছে, এগুলা নিয়ে মেশিন লার্নিং এর মাধ্যমে কিন্তু ওই ট্রেন্ড বের করা যায়, কে কোন দিকে কি হচ্ছে। এমনকি এটার থেকে তুমি মানুষের সোশ্যাল মিডিয়া, মানুষের কি আলোচনা করছে সেই করে এগুলো অ্যানালাইসিস করে একটা ইলেকশনের রেজাল্ট আগে থেকে প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, আমেরিকা এটা অহরহ হয়, এটা সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স বলে এটাকে। রিসার্চাররা ওই সোশ্যাল মিডিয়া ডাটা বা এরকম মার্কেট ডাটা কালেক্ট করে অ্যানালাইসিস করে অনেক কিছু প্রেডিক্ট করতে পারে। এটা হলো নিউ কোম্পানি ক্যাপাবিলিটিস একটা। ম্যানেজার ক্যান ফ্যাসিলিটেট এন্ড স্পিড ইন্টারনাল কমিউনিকেশন। যেহেতু এখন ইন্টারনেট বা অন্য থ্রুতে, মিডিয়া থ্রুতে কমিউনিকেশন ইজি হয়ে গেছে, ইন্টারনাল কমিউনিকেশন অনেক ইজি। যে কোনো অ্যাডভাইস সিকিং বা আলোচনা, এটা খুব ইজি হয়ে গেছে। হুম, ইনফরমেশন শেয়ারিং, হোয়াট নট। আচ্ছা, কোম্পানি ক্যান অলসো ফ্যাসিলিটেট স্পিড ইন এক্সটার্নাল কমিউনিকেশন এবং কাস্টমার বা অনলাইন অফলাইন বাজ। ওই বিভিন্ন ধরো ব্লগ, তারপর সোশ্যাল মিডিয়া, এখানে কিন্তু কোম্পানিগুলো ইয়ে করতে পারে। তোমরা এগুলো দেখছো যে ফুড ব্লগার যে গ্রুপ গুলো আছে, সেই আছে, তারা কিন্তু তাদের রেস্টুরেন্ট নিয়ে অনেক পাবলিসিটি করতে হবে ভাবে। হ্যাঁ, বা অনেক সময় তারা যে লোকজন হায়ারও করে, বিভিন্ন যে লোকাল লোকজন বা যে যারা ইনস্টাগ্রাম মডেল হোয়াটনট, তাদের হায়ার করে, তাদের বিভিন্ন রকম মানে বিনামূল্যে এনে খাওয়া, এটা হোয়াটনট পাবলিসিটি। হ্যাঁ, এগুলোর মাধ্যমে তারা হাইপ ক্রিয়েট করতে পারে। এটা ফলস হাইপ হইতে পারে, অনেক সময় দেখবা প্রোডাক্ট হয়তো ভালো না, কিন্তু হাইপ ঠিকই ক্রিয়েট করছে, মানুষ যাচ্ছে ওখানে দোকানে। তারপর টার্গেট মার্কেটিং, টু ওয়ে কমিউনিকেশনটা ইজিয়ার হয়ে গেছে। আগে যেমন তোমার তোমরা জানো কি জানি না, এখন তো ওই যুগ নাই। আগেকার সময় রেডিও শো হইতো বিভিন্ন, বাংলাদেশে তো, আমেরিকাও এখনো হয়।
আমেরিকা যেটা হয় যে বিভিন্ন প্রোডাক্ট মানে ইয়া হয়, ওই প্রোডাক্টের ধরো যারা মার্কেটার বা হোয়াট নট, তারা এই ধরনের, তারা ওই রেডিও জকি যে আছে আরজের সাথে কমিউনিকেট করতে পারতো এই প্রোডাক্টের কি সমস্যা, এই সে অমুক তমুক, ডাইরেক্ট কমিউনিকেশন হাজার হাজার মানুষের শুনতো, যারা ড্রাইভ রেডিও বলে ওটাকে, ড্রাইভ মানে ড্রাইভ যারা করতো তারা রেডিও শুনতে শুনতে ড্রাইভ করতো। তো এগুলো থেকে তারা অনেক ইনফরমেশন এক্সচেঞ্জ হতো, অনেক প্রোডাক্ট অনেক সার্ভিস সম্বন্ধে তারা জানতে পারতো। এখন যদিও বলতেছেন এটা চলে গেছে, আমেরিকা এখনো মানুষ রেডিও শুনে, বাট এখন সোশ্যাল মিডিয়া অনেকটা এই জায়গা দখল করে ফেলছে। সোশ্যাল মিডিয়ার থ্রুতে মানুষ টু ওয়ে কমিউনিকেশন হয়। টু ওয়ে কমিউনিকেশন মানে তোমার ইনফরমেশন প্রডিউসার বা ম্যানুফ্যাকচার কাছে পৌঁছাচ্ছে, ম্যানুফ্যাকচার ইনফরমেশনও তোমার কাছে পৌঁছাচ্ছে, এই জন্য টু ওয়ে কমিউনিকেশন বলে এটাকে। আচ্ছা, তারপর মার্কেটার তা অ্যাড কুপন এই সেই সেন্ড করতে পারে, এটা তো তোমরা নিজেরাই জানো। অ্যাড এর বিষয়টা তো তোমরাই জানো, মার্কেটার তোমার ফেসবুকে ঢুকে সারলে দেখবা যে তুমি দাঁড়া যে লাস্ট কি অর্ডার করছিলা, ওই টাইপের অ্যাড দিয়ে ফেসবুক ভরে গেছে। আর কুপন স্যাম্পল এটা হয়তো বাংলাদেশে তো দেখো না, এটা আমেরিকা অনেক আছে। আমেরিকা রেগুলার তোমার মেইলের সাথে তুমি কি টাইপের প্রোডাক্ট অর্ডার করো বা পছন্দ করো সেটা তো তুমি ইন্টারনেট হিস্ট্রি থেকে তোমার সব কোম্পানি জানে অলরেডি। তোমার গাড়ি, তোমার ধর কথার কথা, তোমার গাড়ি কি গাড়ি ইউজ করো সেটার জন্য কিন্তু স্পেসিফিক কিছু প্রোডাক্ট বা পার্ট দরকার। হ্যাঁ, তো ধরো কথার কথা, আমি যখন দেশের বাইরে ছিলাম, আমেরিকায় ছিলাম, আমি চালাইতাম একটা টয়োটা করোলা। টয়োটা গাড়ির জন্য এবং করোলা মডেলের জন্য কিন্তু স্পেসিফিক কিছু পার্ট দরকার। তো দেখা যেত প্রায় মেইলে, আমি যেহেতু মাঝে মাঝে পার্টস পুর্স অনলাইনে কিনতাম বা হোয়াট নট, তো ন্যাচারালি ওই ইনফরমেশন এখন সবার কাছে আছে। দেখা যায় আমি মেইলে গেলে টয়োটা পার্টস কোম্পানি বা টয়োটা গাড়ি যারা মেরামত করে বা টয়োটা পার্টস স্পেয়ার পার্টস যাবে কি করে, তাদের বিজ্ঞাপন আমার লেটার বক্সে। হ্যাঁ, আমি যখন লেটার বক্স কালেক্ট করতাম, এটা কিভাবে আসলো? ওই যে ইনফরমেশন ইয়া গেছে, কুপন দেয় তারা, ইয়া দেয়, এটার মাধ্যমে একটা মার্কেটিং স্কিম। হ্যাঁ, এমনিতে হয়তো জিনিসটার দাম হয়তো $150, তোমার বলতো সরি $100, তো তারা বলতো বিশাল ডিসকাউন্ট দিচ্ছি তোমাকে, $150 জিনিস $50 ডিসকাউন্ট দিয়ে $100 সেল করছে, তুমি ওইটাই লাফায় গেল, আসলে জিনিসটার দাম $100 ছিল। তো তোমাকে বললো $150 ছিল, ডিসকাউন্ট দিয়ে তোমাকে $100 দিচ্ছে, তুমি লাফাই গেলা কুপন, এটাই আর কি। তো এটা একটা মার্কেটিং ইয়া, বাট সবসময় ইয়া না, অনেক সময় আসলেও তারা কিছু অনেক সময় ডিসকাউন্ট দেয়, বাট খুব বেশি লার্জ অ্যামাউন্ট না, বাই দ্য ওয়ে। এনিওয়ে, তারপরে কোম্পানিজ ক্যান রিচ কাস্টমার্স টু অন দ্য মুভ, মোবাইল মার্কেটিং, জিপিএস টেকনোলজি এক্সেট্রা। বাই দ্য ওয়ে, তোমরা যে গুগল আর্থ, সরি গুগল যে নেভিগেশন বা সেই যে ইউজ করো, বা অন্য নেভিগেশন অ্যাপও যদি ইউজ করো গাড়ি চালানোর সময় বা হোয়াট নট, এগুলাও কিন্তু, এই ডাটা গুলাও কিন্তু গুগল সেল করে। তো তুমি কোথায় যাচ্ছ, কোন এলাকায় তোমার বেশি চলাচল, ওখানে কি কি দোকানপাট আছে বা কি কি বিজনেস প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু তোমার লোকেশন ডাটা সেই সবই তো তাদের কাছে আসছে, কেনাকাটা কেনে কেনে তারা। সুতরাং তোমার কাছে পার্সোনাল ওইসব অ্যাপ তারা ওই মোবাইল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া থ্রুতে বা অন্য থ্রুতে এটা পাঠাবে, এটাই করে তারা। ঠিক আছে, আচ্ছা। তারপরে ফার্ম ক্যান প্রডিউস individually differentiated good whether they order in person on phone or what not, মানে তারা ওই পার্সোনালাইজ প্রোডাক্ট সেল করে আর কি। হুম, আহ, যেমন ধরো একটা এক্সট্রা প্রাইস দিলে, যে M&M তোমরা জানো ক্যান্ডি আছে, আমেরিকার বড় ক্যান্ডি শপ যেটা, ওই ইয়া, ওরা তোমার নাম লিখে ক্যান্ডি সেল করবে একটা নির্দিষ্ট রেঞ্জে। তারপরে কোন একটা স্পেসিফিক্যালি মানুষের পিকচার সহ একটা প্রোডাক্ট সেল করবে। কাস্টমাইজ মেসেজ সহ যে হাইনজের ক্যাচআপের বোতল সেল করে, এগুলা একটা ডিফারেন্সিয়েটেড গুড ইন্ডিভিজুয়ালের জন্য দেয় তারা। হ্যাঁ, ফর এক্সাম্পল তোমরা মানে ধরো একটা ছবি সহ বার্থডে কেক অর্ডার করতে পারো, একটা উপরে ছবি দিয়ে করে পার্সোনাল প্রোডাক্ট সার্ভিস তারা এখন দিতে পারে। তারপর ম্যানেজার্স ক্যান ইমপ্রুভ পারচেজিং, রিক্রুটিং, ট্রেনিং, অনলাইন থাকার কারণে এখন এটা খুব ইজি হয়ে গেছে। তারা কি ক্যাটাগরি, যেমন ধরো তোমার লিঙ্কডইন যেটা আছে, লিঙ্কডইনের একটা সোল উদ্দেশ্য হলো যারা হায়ারিং এবং যারা হায়ার করে এবং যারা মানে ওপেন টু জব, তাদেরকে একটা লিঙ্ক করে দেওয়া লিঙ্কডইনের কাজে এটা। যেমন যারা ধরো হায়ার করতে চাচ্ছে, তারা ওই পটেনশিয়াল ক্যান্ডিডেটদের লিঙ্কডইন থেকে সার্চ দিয়ে বের করতে পারে, বা যারা জব খুঁজতেছে তারাও তাদের যারা রিক্রুটার যারা, তাদেরকে ডাইরেক্টলি রিচ করতে পারে। তো এগুলো আসলে এই জন্য হায়ারিং এগুলো খুব ইজি হয়ে গেছে আর কি, মানে কোয়ালিফাইড লোকজনকে সহজে মার্কেট এখন ম্যানেজাররা খুঁজে বের করতে পারে। তারপর কর্পোরেট বায়ার্স ক্যান অ্যাচিভ সাস্টেনেবল সেভিংস বাই ইউজিং ইন্টারনেট কম্পেয়ার সেলার্স। আচ্ছা, এটা হলো কি দেখো, আগে একটা যুগ ছিল, তোমাকে যদি আচ্ছা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরো আমার বাসার যেটা হ্যান্ড ফ্লাশ যেটা, ওটা নষ্ট হয়ে গেছে।
তো নষ্ট হয়ে গেছে ভালো কথা। আমি তো আমাদের যে প্লাম্বার আছে তাকে জিজ্ঞাসা করলাম এটা কত দাম, তো বললো স্যার এটার দাম 250 থেকে 300 টাকা বা সামথিং। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওইরকমটা কি আছে। তো আমি তখন দারাজে খুঁজলাম, দেখলাম এটা 150-র মধ্যে বোধহয় 150-র মধ্যে এই জিনিসটা আছে। তো আমি বললাম যে ঠিক আছে থাকে, লোকাল শপ থেকে আমার কেনার দরকার নেই, আমি নয় 1-2 দিন দেরি হইলো অনলাইনে অর্ডার দিলাম, এটা দেবো। কিন্তু বিষয়টা কি, আমি জিনিসটা দেখতে পারলাম কেন, এটা অনলাইনে ইনফরমেশন গুলো আছে বলে কিন্তু আমি ইজিলি দেখতে পারলাম। না থাকলে কিন্তু আমি যে একজন বলছে ওইটাই বিশ্বাস করে আমার বেশি দামে জিনিসটা কেনা লাগতো। কিন্তু এই ক্যাপাবিলিটিটা আগে ছিল না, এখন কোম্পানির এটা হয়েছে। এই জন্য মানে কোম্পানি এটা মনে রাখতে হবে যে কাস্টমার তাদের প্রোডাক্ট সার্চ করে বিভিন্ন প্রোডাক্টের দামটা কিন্তু অনলাইনে দেখতে পারে, কম্পেয়ার করার ক্যাপাবিলিটি আছে তাদের। এই জন্য আনরিজনেবলি হাই প্রাইস তারা চাইতে পারবে না। হ্যাঁ, রিজনেবল প্রাইস তাদের চাওয়া লাগবে। আচ্ছা, তো আর লাস্ট পয়েন্ট হলো ওই যে কোম্পানি ক্যান রিক্রুট নিউ এমপ্লয়িজ অনলাইন, মেনি প্রিপেয়ারিং ইন্টারনেট ট্রেনিং প্রোডাক্টস হোয়াট নট ডাউনলোড টু এমপ্লয়িজ ডিলার্স এন্ড এজেন্ট, মানে ইনফরমেশন গুলো সহজে তারা দিতে পারে এবং সহজে তারা নতুন এমপ্লয়ি গুলো হায়ার করতে পারে। তো এইগুলো তোমরা একটুখানি দেখে নিও, প্লাস রিলেটেড এক্সাম্পল গুলো দেখো। আচ্ছা, এটাই মনে হয় আমাদের লাস্ট টপিক। না, একটা আছে। আচ্ছা, এখানে দুইটা কনসেপ্টে আছে মার্কেটিং এর, একটা হলো প্রোডাকশন কনসেপ্ট আর প্রোডাক্ট কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্টে যেটা হয়তো মানে দুইটা না, এখানে বেশ কয়েকটি আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। প্রোডাকশন কনসেপ্ট মানে আগে জাস্ট মানুষরা একটা জিনিস তৈরি করে just বাজারে ছেড়ে দিয়ে যে মনে হয় সে কিনবে। এটা তো মানে কাস্টমাইজেশন ওই সেই কিছু নাই। এটা হলো আগেকার দিনের একটা ওল্ডেস্ট কনসেপ্ট ইন দ্য বিজনেস। আর পরে যেটা আসলে প্রোডাক্ট কনসেপ্ট, এটা হলো কাস্টমাইজ প্রোডাক্ট, মানে তোমার যে কাস্টমারের কি নিড সেটার উপর বেসিস করে প্রোডাক্টটা এইভাবে ডিজাইন করা। মানে জাস্ট প্রোডাকশন করে ছেড়ে দিলাম সেটা না, কাস্টমারকে টার্গেট করে তারা মানে বেটার ফিটিং এর জন্য ওই প্রোডাক্টটা এইভাবে ডিজাইন করে, সেই জন্য এই কাস্টমার ফিডব্যাক টিডব্যাক এগুলো নেয়। এটা এখন মোটামুটি নতুন কনসেপ্ট। তারপর আসলে সেলিং কনসেপ্ট। সেলিং কনসেপ্ট মানে হলো জাস্ট তৈরি করে বাজারে রেখে দিলেই হবে না, ওইটা কাস্টমার কাছে সেল করার মানে সেলসম্যানকে ট্রেন আপ করতে হবে যাতে সেলসম্যান ওভাবে মানে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করে জিনিসটা বিক্রি করতে পারে। তারপর আসলে মার্কেটিং কনসেপ্ট, এটা আসছে হলো কি তোমার যে টিভি শুরু আসার পর থেকে। এখন তো ইন্টারনেটও আসছে, আগে তো ইন্টারনেট ছিল না। মার্কেটিং কনসেপ্ট মানে হলো তোমাকে আগে থেকেই ওই ব্যাপারে বায়াস করে ফেলা প্রোডাক্টের ব্যাপারে। এই যে টিভিতে অ্যাড দেয় ওরকম জিঙ্গেল দিয়ে বা ইয়ে দিয়ে, বা ফেসবুকে ওরকম তোমাকে বা অ্যাড দিচ্ছে বা ইনফ্লুয়েন্স করতেছে, এটার মাধ্যমে তোমার কাছে ইনফ্লুয়েন্স করে তোমার কাছে ওই জিনিসটা আগের থেকে তোমাকে বায়াস করে। তুমি দোকানে গেলো, ওখানে যদি সেলসম্যান তোমাকে ইনফ্লুয়েন্স নাও করে, তুমি আগের থেকে অ্যাড দেখার কারণে ইনফ্লুয়েন্স বা বায়াসড হয়ে থাকবে। এটা মার্কেটিং কনসেপ্ট। এগুলা কিন্তু আমি তোমাদের শর্টকাটে বলতেছি, এটা কিন্তু ভিতরে অনেক ডিটেলস আছে, তোমরা একটু পড়বা। ঠিক আছে, প্রতিটার এক্সাম্পল সহ পড়ো, ভিতরে এক্সাম্পল দেওয়া আছে। এরপরে আসলো হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। এটা আসলে 4টা ভাগ আছে, আমি তোমাদের ছবি দেখায় বলি, এখানে একটা ফিগার আছে, ভিতরে প্রতিটা আলাদা আলাদা। ঠিক আছে, হলিস্টিক মার্কেটিং এর 4টা ভাগ। একটা হলো রিলেশনশিপ মার্কেটিং, তারপরে আছে হলো তোমার ইন্টিগ্রেটেড মার্কেটিং, ইন্টারনাল মার্কেটিং, আর আছে পারফরমেন্স মার্কেটিং। ঠিক আছে, তো এগুলো তোমার ফিগার আকারে আছে, আমি একটু তোমাদের শর্টকাটে ওটা বুঝাই দিচ্ছি, তোমরা একটু ডিটেলস ওখান থেকে পড়বা। আচ্ছা, হলিস্টিক মার্কেটিং এর প্রথমে আছে হলো গিয়ে তোমার রিলেশনশিপ মার্কেটিং। রিলেশনশিপ মার্কেটিং বলতে যেটা হয়, তো মার্কেটিং এর জন্য তারা সবার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে। কাস্টমার আছে, চ্যানেল বলতে মিন করে তাদের থ্রু তুমি সেল করতেছো, ডিস্ট্রিবিউটর, পার্টনার, রিটেইলার ওদের সাথে। তো এটা একটা এক্সাম্পল কি, যেমন ধরো আহ কি বলবো, যে নগদ। নগদ তো একটা কোম্পানি, তোমার যে মোবাইল ফাইন্যান্স যেটা, তারা কাস্টমারের জন্য দেখো প্রায় বিভিন্ন রকমের, যে কিছুদিন আগে বিভিন্ন কম্পিটিশন হয়েছে, কি জানি বিএমডব্লিউ দিল না সামথিং, ইয়ে রাখে মানে এটা কিন্তু তোমার জাস্ট কাস্টমারদের নজর কাড়ার জন্য। নাহলে তাদের খামাখা কি টাকা পড়ছে তোমার মানে একটা বিএমডব্লিউ গিভ করার। এটা কিন্তু একটা মার্কেটিং পলিসি, কাস্টমারদের এঙ্গেজ রাখে, রিলেশনশিপ ডেভেলপ করে। বা দেখবো অনেক সময় এরকম আসে যে কোন একটা স্পেশাল ইস্যুতে, ধরো আপনার 10 টাকা ব্যালেন্স রিচার্জ করলে 1 টাকা আমরা দিব ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশনে, এরকম প্রায় দেখো মেসেজ টেসেজ এগুলো আসে। হ্যাঁ, বিকাশও আসে, নগদও আসে, এগুলো করে। তারপরে তারা যে শুধু সেটা না, তাদের যে এজেন্টরা আছে, ইয়ারা আছে, তাদের সাথেও তারা কিন্তু এই যে চ্যানেল বা পার্টনার যারা আছে তাদের সাথেও কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে, ইয়ে আয়োজন করে। কারণ হলো
ধর একটা নির্দিষ্ট ওই যে এলাকার যে যারা আছে এই ধরনের রিচার্জ বা যারা করে, তারা কেউ কেউ সবাই কিন্তু সবগুলা ডিল করে না। কেউ ধরো খালি বিকাশের এজেন্ট, অন্যগুলা এজেন্ট হয় না। তো তারা যদি ওইভাবে তাদের ইনসেনটিভ দেয় বা টাকা পয়সা গিফট দেওয়ার সময় দেয়, যেমন দেখবো তো সে বিকাশের এজেন্ট, নগদের এজেন্ট, রকেটের এজেন্ট, অমুক তমুক। যে কোম্পানিগুলো এগুলো ঠিক মতো মেনটেন করতে পারে সেই কোম্পানিগুলো প্রসার হয়, অন্যগুলা কিন্তু এভাবে চলে না। যেমন তুমি যে কোনো এলাকায় গেলে বিকাশ বা নগদের এজেন্ট খুব বেশি দেবে, কিন্তু রকেট তারপরে আরো কি কি জানি আছে, আরো কিন্তু অনেকগুলো মোবাইল ফাইন্যান্সিং চালু হয়েছে, ওগুলা কিন্তু এজেন্ট পাইবে না খুঁজা। হ্যাঁ, পাওয়া যায় না, কারণ ওগুলো ওভাবে মার্কেটিং বা এই সেই করতে পারে নাই, রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে না, এই জন্য ওগুলো দাঁড়াইতে পারে নাই। তারপর আছে ইন্টিগ্রেটেড মার্কেটিং। ইন্টিগ্রেটেড মার্কেটিং মানে তারা বিভিন্ন পক্ষগুলাকে একত্রে করে, মানে বিভিন্ন রকম চ্যানেল আছে, প্রোডাক্ট সার্ভিস আছে, কমিউনিকেশন আছে, এগুলোকে ইন্টিগ্রেট করে। কিভাবে? ধরো কমিউনিকেশন মানে অ্যাডভার্টাইজমেন্ট তো অনেক চ্যানেল আছে, রেডিওতে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তুমি রেডিও যদি শুনে এফএম, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট হয়, টিভিতে হয়, ফেসবুকে হয়, তুমি ইউটিউব দেখতে যাও সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া তুমি বেসিক্যালি কোনো এন্টারটেনমেন্ট বা কোনো কিছুই করতে পারবে না। আই চ্যালেঞ্জ ইউ, তুমি কিন্তু ফ্রি মিডিয়া বলতে কিছু নাই। যে মিডিয়া, এমনকি টিভি, কোনো কিছু ফ্রি না। অনুষ্ঠান দেখতেছো, তার মাঝখানে হঠাৎ করে অ্যাড আসলো, অ্যাডের বিনিময়ে কিন্তু তোমাকে অনুষ্ঠানটা ফ্রিতে দেখানো হচ্ছে। হ্যাঁ, রেডিওতেও তাই, ফেসবুকেও তাই, ইউটিউবে তাই, থিঙ্ক অ্যাবাউট ইট। এটা ছাড়া কোথাও নাই, এটা ইন্টিগ্রেশন করেই তোমাকে সব চ্যানেলে, এমন কোনো চ্যানেল না থাকে যেখানে তুমি ওই প্রোডাক্ট বা ওইটা অ্যাড না শুনে তুমি চালাইতে পারো, এটা পসিবলই না। ঠিক আছে? তো এই জিনিসগুলো তারা ইনশিওর করে, ইন্টিগ্রেটেড মার্কেটিং। বিভিন্ন চ্যানেলে, কমিউনিকেশন চ্যানেলে সকল প্রোডাক্ট এবং সার্ভিসে তাদের মার্কেটিং হয়। তারপর আছে ইন্টারনাল মার্কেটিং। ইন্টারনাল মার্কেটিং বলতে কোম্পানির ভিতরের মধ্যে, মানে এই তাদের প্রোডাক্টের যে অ্যাওয়ারনেসটা সেটা যাতে ঠিক মতো হয়। মার্কেটিং ডিপার্টমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট, আদার ডিপার্টমেন্ট একসাথে কাজ করে এটার জন্য, প্রতিটা বিষয় নিয়ে। হ্যাঁ, আহ, যেমন ধরো এক্সাম্পল ইলন মাস্কের টেসলা কোম্পানি। তো এই মার্কেটিং, টেসলা ওয়ালারা তো মার্কেটিং করে, টেসলা যারা ডিলার তারা মার্কেটিং করে, টিভিতে অ্যাড দেওয়া নট। ইলন মাস্ক নিজেও টেসলা এক ধরনের মার্কেটিং নিয়ে। হ্যাঁ, টেসলা, সে কিছু হলে টেসলা নিয়ে ঘুরতে বেরোবে, আমাদের সে ওইটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তোমাদের মানে যারা বায়ার তাদের দেখে ইনফ্লুয়েন্সড হয় বিভিন্ন রকমের হ্যাঁ, মানে তার, সে নিজেও যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, সে নিজেও তার প্রোডাক্ট মার্কেটিং করে। তো এটা ইন্টারনাল যারা আছে, মানে যারা কাস্টমার থেকে এমপ্লয়ি, তাদের মধ্যেও এটা মার্কেটিং বিষয়। তারা নিজেরা যদি তাদের নিজেদের প্রোডাক্ট পছন্দ না করে বা এটার প্রতি অনুরক্ত না হয়, তাহলে বাইরের মানুষকে কিভাবে করবে? হুম। তো এটা হলো ইন্টারনাল মার্কেটিং। তারপর পারফরমেন্স মার্কেটিং, সেটা হলো সেলস রেভিনিউ, ব্র্যান্ড, তারপর কাস্টমার ইকুইটি, এথিক্স, এনভায়রনমেন্ট, এগুলো জিনিসগুলো আছে। পারফরমেন্স মার্কেটিং মানে ধরো সেলসম্যানদের উদ্বুদ্ধ করার জন্য তারা যেটা করে, তুমি যদি 1000 ইউনিট সেল করতে পারো তাহলে তোমার 10% একটা ইনসেন্টিভ দেবো। ধরো 1000 ইউনিট সেল করতে, মানে টোটাল সেলস হলো কি তোমার 1,00,000 টাকা, তো এটা 10% ইনসেন্টিভ দিয়ে তুমি 10,000 টাকা কিনতে পাচ্ছ। তখন তুমি অবশ্যই অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসি যাবো, যত বেশি সেল করা যায়, কারণ সেল করলেই তো তুমি ইনসেন্টিভ পাচ্ছ। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম বিভিন্ন ব্র্যান্ড অনেক সময় দেখবা যে দেয়, ইনসেন্টিভ দেয়, যে ওই কোন একটা দোকান দেখবে ওই স্পেসিফিক ব্র্যান্ডই সেল করতেছে, অন্য ব্র্যান্ড সেল করে না, কারণ ওদের ওই ইনসেন্টিভ দিচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আছে। তারপরে অনেকে এরকম ধরে তো তোমার করবে যে আমরা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি জিনিসপাতি ইউজ করি কেবল, আমাদের প্রোডাক্টে কোনো এনভায়রনমেন্ট ডিগ্রেডিং প্রোডাক্ট নাই। তারপরে এথিক্যাল দেখবো অনেক সময় যে অনেক, বাংলাদেশে কম, আমেরিকায় আছে দেখবা অনেক দোকান বলে আমরা ভিগান করি, তো ভিগান করে কি ওরা, ভিগান বার্গারও সেল করে, কি ওটার ভিতরে একটা মাংসের মতো আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাংস না। ওটা কি দিয়ে ওরা তৈরি করে, দেখতে মাংসের মতো হয়। মানে আহ, ওরা বলে আর কি আমরা এথিক্যালি ওটা ভিগান, মানে আমরা এনভায়রনমেন্ট সেভ করতেছি, মানে প্রাণী হত্যা করি না, এই সেই। এটা এক একজনের মনে রেখো, এটা এট দ্য এন্ড অফ দ্য এভরিথিং ইজ বিজনেস। মানে এদের প্রাণী নিয়ে কোনো চিন্তা নেই, এনভায়রনমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, এটা হলো মার্কেটিং পলিসি। যারা ওই ধরনের থিঙ্কিং সিমিলার করে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে, তাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট বিক্রি করা। যারা ওই যে ভিগান বা প্রাণী হত্যা করবে না এই সেই কথা, তাদের কাছে ওইটা যাতে মার্কেটিং করে, এইটা এই ধরনের, এটা হলো মার্কেটিং পলিসি। তারা যে যেটা চায় তাকে ওইটা প্রোভাইড করে আর কি, বেসিক্যালি। তো এটা হলো পারফরমেন্স মার্কেটিং। এটার জন্য তারা এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য তারা যারা করে, তারা এটার জন্য ইনসেন্টিভও পায়, সেই জন্য তারা এত অ্যাগ্রেসিভলি মার্কেটিং করে। তো এগুলো প্রতিটা ওখানে এক্সপ্লেন করা আছে, তোমরা একটু ভিতর থেকে পড়ে নিও। এক্সাম্পল গুলো কিন্তু আমি আমার মতো দিলাম, এখানে ভিতরে কিন্তু অন্য এক্সাম্পল আছে, তোমরা একটু পড়বা। হ্যাঁ, আচ্ছা, ইন্টিগ্রেটেড মার্কেটিং এর চারটা আছে ওখানে। হ্যাঁ, এটা একটু তোমরা পড়ো, ম্যাকার্থি। এটা বলে ম্যাকার্থি মার্কেটিং মিক্স টুল, এটা বলে 4 ব্রড কাইন্ডস, এটা বলে 4P। হ্যাঁ, 4P টা কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন।
এখানে কোনটা কি এটা বলা আছে, যেমন প্রোডাক্ট, যেমন প্রোডাক্টের ভ্যারাইটিটা ইম্পর্টেন্ট, কোয়ালিটি, তারপর ডিজাইন, ফিচার, ব্র্যান্ড নেম, প্যাকেজিংটা কেমন হচ্ছে, সুন্দর না সুন্দর, সাইজটা কেমন হচ্ছে, সার্ভিসটা কেমন দিচ্ছে, এটা ওয়ারেন্টি আছে কিনা, রিটার্ন পলিসি কি, এগুলা কিন্তু প্রোডাক্টের সেলটাকে ইনফ্লুয়েন্স করে, এটা মার্কেটিং এর পলিসিটাকে ইনফ্লুয়েন্স করে। প্রাইসের জন্য লিস্ট প্রাইস কি, এটা মধ্যে ডিসকাউন্ট দিচ্ছ কিনা, তারপর অ্যালাউন্সেস আছে কিনা, কোনো পেমেন্ট পিরিয়ড আছে কিনা, ক্রেডিট টার্মস, এগুলো বলে বড় প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন ধরো তুমি টিভি হয়তো নর্মালি তোমার ধরো 1 লাখ টাকা দাম একটা দামি টিভি, 4K টিভি কিনা ক্যাপাবিলিটি নেই, তোমাকে যদি বলে না আপনার এখন পুরো টাকা দেওয়া লাগবে, মাত্র 10,000 টাকা দেন, প্রতি মাসে 2,000 টাকা করে দেন, তখন কিন্তু তুমি টিভিটা 1 লাখ টাকা যে খরচ হচ্ছে তুমি এটা হয়তো তোমার খেয়ালই থাকবে না, তুমি ওই এখন 10,000 দেওয়া লাগছে এটা চিন্তা করে আনন্দের টিভি কিনা বাসায় নিয়ে গেলা। তো ফ্লেক্সিবল পেমেন্ট পিরিয়ড থাকলে মানুষ এটা কিনে। গাড়ির বিষয়ও সেটাই, এখনই হয়তো তোমার কারো 25 লাখ 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা ক্যাপাবিলিটি নাই, তো এখন যদি তোমাকে বলে আপনি এখন মাত্র 1 লাখ দেন বা 2 লাখ দেন, বাকিটা আস্তে আস্তে 20 বছর দিয়ে দিবেন, তুমি কিন্তু আনন্দে লাফায় গাড়িটা নিয়ে গেলা। এটাও মার্কেটিং পলিসি, তোমার কাছে এটা সেল করলো। এটাতে কিন্তু আসলে যারা সেল করে তাদেরই লাভ, কারণ তোমাকে যে দিচ্ছে এটা কিন্তু ইন্টারেস্টে দিচ্ছে। তো তুমি যখন 20 বছর ধরে এটা পেমেন্ট করতেছো, এটা কিন্তু তুমি ইন্টারেস্ট সহ পেমেন্ট করতেছো, তুমি হিসাব করে দেখবা 20 বছর, তোমাদের তো আমি পড়াইছি জিনিসগুলো, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যেটা, এই অ্যানুইটিতে প্রতি বছর একটা সেম অ্যামাউন্ট দিতে দিতে প্রতি বছর তুমি যখন একটা লার্জ অ্যামাউন্ট ইন্টারেস্ট শো করবা, তখন দেখবা আসলে তুমি 20 বছরের যদি টোটাল হিসাব করে আসলে তুমি এটার যে অ্যাকচুয়াল প্রাইস ধরো 30 লাখ টাকা যদি হতো, তুমি পে করছো আরো বেশি, 40 লাখ টাকা কাছাকাছি বা সামথিং। এটাতে যারা এই স্কিম নিয়ে আসছে তাদেরও লাভ। হুম, এনিওয়ে এটা দেখবা তোমরা লাইফে আরো বড় হইলে। প্রমোশন আছে, সেলস প্রমোশন বিভিন্ন রকম আছে, অ্যাডভার্টাইজিং আছে, সেলস মানে কত অ্যাগ্রেসিভ সেলস ফোর্স আছে, পাবলিক রিলেশন, ডাইরেক্ট মার্কেটিং, এই জিনিসগুলো তো জানি, মানে এটা অ্যাডভার্টাইজমেন্ট পলিসির ক্ষেত্রে প্রমোশন। আর প্লেস মানে হলো কোথায় কোন চ্যানেলে তুমি মার্কেটিং করতেছো, কভারেজ, অ্যাসর্টমেন্ট, লোকেশন, ইনভেন্টরি, ট্রান্সপোর্ট, এগুলো ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল কোন চ্যানেল, যেমন অনেকে আছে ট্রাক ড্রাইভার, হ্যাঁ ধরো আমেরিকা যারা ট্রাক ড্রাইভিং করে সারাদিন তারা রোডে থাকে, তাদের টিভি দেখার বা ফেসবুক দেখার খুব বেশি সময় হয় না, তার ম্যাক্সিমাম সময় যেটা করে ট্রাক চালাতে চালাতে রেডিও শুনে। তো তাদের টাইপের যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো রেডিওতে মার্কেটিং করলে তারা ঠিক মতো রিচ করতে পারবে। হ্যাঁ, তারপর ধরো অল্প বয়সী ইউথ যারা আছে তারা ম্যাক্সিমাম সময় মোবাইল নিয়ে সারাক্ষণ ফেসবুক বা ইউটিউব দেখতে থাকে। তো তাদের যদি তুমি কোনো প্রোডাক্ট সেল করো, তাদের ওই চ্যানেলে রিচ করা সহজ ইউটিউব বা ফেসবুক দিয়ে। হ্যাঁ, তারপর একটা বয়স্ক মানুষ যারা আছে অল্প বাংলাদেশের না আমেরিকায় ধরো, তারা বয়স্ক মানুষ সারাদিন ওরা তো ফেসবুক টেসবুক ইউজ করে না, সারাদিন টিভির সামনে বসে টিভি দেখে। তো তাদের যে প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছে ওগুলো আবার টিভিতে মার্কেটিং করলে সেল হবে বেশি। এটা বুঝা, কাস্টমার সেগমেন্ট বুঝা এটা মার্কেটিং করতে হয়। এটাই আর কি। লোকেশনের বিষয় আছে, ইয়া আছে, যেমন ধরো আমেরিকার ভিতরে বিভিন্ন স্টেট আছে, ধরো নিউ ইয়র্কে যে ধরনের যে জিনিসগুলো লাগে সেটা কিন্তু এক্স্যাক্টলি টেক্সাসে নাও লাগতে পারে। হ্যাঁ, যেমন ধরো আহ, শীতের সিজনে নিউ ইয়র্কে তীব্র শীত পড়ে, তখন শীতের যে জামা কাপড় ওখানে খুব বেশি সেল করতে হয়, তো ওখানে যেগুলো সেল অ্যাডভার্টাইজমেন্ট, অন দা আদার হ্যান্ড টেক্সাসে অত এক্সট্রিম ঠান্ডা পড়ে না, তো সেক্ষেত্রে ওখানে শীতের জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট অত বেশি হয় না। হ্যাঁ, এটা এলাকা বুঝে, লোকেশন, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন সবকিছুর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এগুলো পড়ে নিও, এগুলো কিন্তু কোনোটাই বাদ না, এগুলো পড়াইছি আমি তোমাদের, ওখান থেকে তোমরা একটু ডিটেলস একটু যেহেতু ডেসক্রিপটিভ কথা নিজেরা পড়ে নিও, প্লাস এক্সাম্পলটা একটু দেখো। এগুলা নাই বাই দা ওয়ে, এগুলো কিন্তু আমি পড়াই নাই তোমাদের। হ্যাঁ, যেগুলা পড়াচ্ছি না সেটা বাদ। আচ্ছা, এখন আসলে পারফরমেন্স মার্কেটিং। আচ্ছা, এটাও তো পড়াই ফেলছি, তোমাদের বিভিন্ন রকম ওই যে যেটা বলছিলাম যে পারফরমেন্স অনুযায়ী কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনসেনটিভ দেয়, তারপর ইয়ে করে। আচ্ছা, এখানে এটা হলো আমাদের লাস্ট টপিক সম্ভবত। Yes, এটা আমাদের লাস্ট টপিক, মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্কগুলো আর কি। হ্যাঁ, এটা জাস্ট একটা ব্রিফ ইয়ে, মনে রেখো এটা কিন্তু চ্যাপ্টার 1, এটা ইন্ট্রোডাকশন, তো ইন্ট্রোডাক্টরি হিসেবে তোমাদের জাস্ট বেসিক কনসেপ্ট গুলো দেওয়া হচ্ছে। তো তুমি যখন মার্কেটিং একটা পলিসি ইয়ে করবে তখন কি করতে হবে সেই জিনিসটা একটা ওভারভিউ দিছে। ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্ল্যান, যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানটা আগে, লং টার্ম যে প্ল্যান ওটা ঠিক করে নিতে হবে। যেমন একটু আগে তোমাদের বললাম যে সবাইকে তুমি সব সেগমেন্টকে সব চ্যানেলে ধরতে পারবে না। তুমি যদি কথায় কথা একটা মানে অ্যাডাল্টদের জন্য কোনো একটা প্রোডাক্ট সেল করো যেটা বয়স্ক লোকেদের লাগে, আহ, যেমন ধরো কি বলবো, ধরো হার্ট মেডিসিন বা এরকম কিছু একটা, মানে যেটা বয়স্ক লোকদের লাগে, তো এই জিনিসটা তুমি সেলের জন্য অ্যাডভার্টাইজমেন্ট তোমার রেডিওতে বা ইয়াতে ফেসবুকে এটা অ্যাড দিয়ে খুব একটা লাভ হবে না। এটা তো তোমার দিতে হবে টিভিতে, কারণ আমেরিকায় ম্যাক্সিমাম ওই বয়স্ক মানুষ সারাদিন বসে বসে টিভি দেখে।
তো টিভিতে দিলে তাদের রিচ করা সম্ভব হয়। মানে যেটা যেই চ্যানেলে রিচ করা যায় চ্যানেলগুলো ফিক্স করা, মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করা, প্ল্যান ফিক্স করা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে ক্যাপচারিং মার্কেট ইনসাইট, যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টের ইউজার তাদের কাছ থেকে রেগুলার ফিডব্যাক নিতে হবে, যেই চ্যানেলেই হোক, ডাইরেক্ট তাদের রিচ করে হোক, ফোন কলের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, তাদের ফিডব্যাক নিয়ে তাদের ইনসাইট নিয়ে তোমার প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে যাতে তুমি মার্কেটটা ক্যাপচার করতে পারো। তারপরে কানেক্টিং উইথ কাস্টমার্স, এই যে বিভিন্ন ওয়েতে কাস্টমার সাথে কানেক্ট করতে হবে, ফেসবুক হোক, ইউটিউব হোক, হ্যাঁ। তারপর ধরো অনেক সময় দেখবো কোনো কোম্পানি কনসার্ট স্পন্সর করে, হ্যাঁ। তারপরে বিভিন্ন রকমের আছে কাস্টমারদের ফিডব্যাক নেওয়ার, হ্যাঁ। যেমন তো এখানে একটা এক্সাম্পল দিছে, হু বাইস ক্যামেরা, হোয়াই ডু দে বাই, হোয়াট আর দে লুকিং ফর ইন দ্য ওয়ে অফ ফিচার এন্ড প্রাইস, হোয়াট ডু দে শপ। মানে এই সবগুলা ইনফরমেশন একটা ক্যামেরা কোম্পানি জানা দরকার, এগুলো তারা বিভিন্ন ওয়েতে তারা কালেক্ট করে, ঠিক আছে। তারপরে বিল্ডিং স্ট্রং ব্র্যান্ড, তোমার ব্র্যান্ড ভ্যালুটাকে খুব স্ট্রংলি বিল্ড করতে হবে, যেটা ওটার সাথে মানে খুব মানে ওতপ্রোত ভাবে যাতে ওটা মেসেজটা জড়িত থাকে। ফর এক্সাম্পল, তোমাদের হয়তো আমি বলছি কিনা জানি না, যেমন ধর আমেরিকান ব্র্যান্ডের মধ্যে জেনারেল মোটরসেরই কিন্তু একটা ব্র্যান্ড হলো ক্যাডিলাক, জিএমও একটা ব্র্যান্ড, ক্যাডিলাকও একটা ব্র্যান্ড। এমনকি জিএম এর যে এসইউভি, ক্যাডিলাক এসইউভি দেখতে অনেকটা সিমিলার, কিন্তু জিএম এর এসইউভি লাক্সারি না। জিএম এর এসইউভিটা হলো জেনারেল ক্যাটাগরি, জাস্ট নর্মাল মানুষে কিনে। ক্যাডিলাক হলো লাক্সারি ব্র্যান্ড, ক্যাডিলাক তাদের এস্টাবলিশই করছে লাক্সারি হিসাবে। তো ওটার দাম বেশি, একই রকম এসইউভি দেখতে হলে ওটার দাম বেশি, ওটার ভিতরে অনেক গিজমো গ্যাজেট থাকে। আরো এক্সাম্পল দিতে গেলে তোমার যেমন টয়োটা এন্ড লেক্সাস, টয়োটা যে স্ট্রং ব্র্যান্ড, ওটার রিলায়েবিলিটির জন্য এটা টয়োটা বিখ্যাত, হ্যাঁ। রিলায়েবল সহজে ব্রেকডাউন হয় না। সিমিলারলি লেক্সাস ওই কারণে বিখ্যাত, টয়োটা কিন্তু লেক্সাস কিন্তু টয়োটারই নিজস্ব, এটা লাক্সারি ব্র্যান্ড। তোমার তোমরা খেয়াল করছো কিনা জানি না, যেমন বাংলাদেশেও চলে এটা, যে টয়োটা যে হ্যারিয়ার, এটা কিন্তু আসলে যে এলএক্স, লেক্সাস এলএক্স, এটা সম্ভবত এলএক্স বা আর এক্স, যে কোনো একটা, আমার এটা একটু খেয়াল নাই। তো এটা কিন্তু লেক্সাসেরও এই একই রকমই আছে, কিন্তু লেক্সাসের দাম বেশি, কারণ ভিতরে কিছু আরো এক্সট্রা মানে গ্যাজেট গিজমো এগুলো থাকে, এটার কারণে ওই একই রকম দেখতে হলে ওটার দামটা বেশি। তো তারা স্ট্রং বিল্ড, ব্র্যান্ডটা ভাবে তারা স্ট্রংলি বিল্ড করতে হবে, নাহলে তুমি যদি একই রকম ভেহিকল হয়, তুমি যদি জিনিসটা না বুঝো, তখন তুমি লাক্সারি চাইলে তুমি লেক্সাস কিনবা, লাক্সারি না চাই তোমার যদি just কাজ চালানোর মতো হয়, তাহলে তুমি টয়োটা কিনবা। ব্র্যান্ড ভ্যালুটা স্ট্রংলি বিল্ড করতে হবে, কারণ টয়োটার সাথে রিলায়েবিলিটি জিনিসটা জড়িত, ভলভোর সাথে সেফটি জিনিসটা জড়িত, ক্যাডিলাকের সাথে লাক্সারি জড়িত, রোলস রয়েসের সাথে তাই লাক্সারি আভিজাত্য এগুলো জড়িত। তো ব্র্যান্ডটা ভাবে বিল্ড করতে হয় যে কে কোনটা চাচ্ছে সেই অনুযায়ী। শেপিং মার্কেট অফারিংস, তারা বিভিন্ন গ্রুপের জন্য মার্কেট অফারিংসটা ভাবে ডিজাইন করে। যেমন ধরো টয়োটা কিন্তু এক ধরনের ভেহিকল সেল করে না, তারা এসইউভি সেল করে, দামি এসইউভিও আছে তাদের, আবার কম দামি একদম ছোট গাড়িও আছে। মানে বিভিন্ন মার্কেট সেগমেন্টের জন্য তাদের মার্কেট অফারিং ডিফারেন্ট। মানে মধ্যবিত্তের জন্য এক ধরনের, একটু আর একটু উচ্চবিত্তের জন্য এক ধরনের, মানে একদম বেশি উচ্চবিত্তের জন্য এক ধরনের, তাদের সবার জন্যই প্রোডাক্ট আছে, তারা ওভাবে মার্কেটিং অফারিংসটা সেট করে, ঠিক আছে। তাদের বাইং ক্যাপাবিলিটি, তাদের রিপেয়ার কস্ট, এই জিনিসগুলো সবকিছু মানে উপরে ডিপেন্ড করে। তারপর ডেলিভারিং ভ্যালু, তারা যে যে উদ্দেশ্যে ইয়াটা করছে তারা তো ওই ভ্যালু গুলো ঠিক মতো পায়, এই জিনিসটা এনশিওর করা, ঠিক আছে। ফাইনালি কমিউনিকেটিং ভ্যালু, মানে জাস্ট হলো ভ্যালুটা জাস্ট হলো তোমার ডেলিভার করে না, তারা যাতে ঠিক মতো বুঝে যে এই ভ্যালুটা তারা পাচ্ছে, এই জিনিসটা কমিউনিকেট করা। এই জন্য দেখো টয়োটার অ্যাড দেখলে সারাক্ষণ রিলায়েবিলিটি জিনিসটা ফোকাস করা হয়, ভলভোর অ্যাড দেখলে সারাক্ষণ সেফটি বা তোমার প্রিসিশন এই জিনিসগুলো ফোকাস করা হয়, হ্যাঁ। তো এক একটার উপর জিনিস ফোকাস করে। যেমন আহ, তোমার এখানে ধরো এক্সাম্পল হিসেবে দেখো কি আছে। আচ্ছা, এখানে এক্সাম্পল গুলো পুরান, আমি সাজেস্ট করি না এগুলো দেওয়া। এখানে অ্যাটলাসের কথা বলছি, এই কোম্পানি তো এখন ওইভাবে চলে না, ম্যাপের কোম্পানি ছিল এক সময়। এনিওয়ে, তোমরা নিজেদের মতো মানে ইয়ে দিও এখানে, যেমন টয়োটা, ভলভো, যে বা যে এক্সাম্পল করছে এগুলো দিতে পারবা, তোমার নিজেদের মতো দিতে পারো। আচ্ছা, আর ক্রিয়েটিং লং টার্ম গ্রোথ, তোমরা জাস্ট একটা প্রোডাক্ট সেল করে এটা শেষ, সেটা কিন্তু তা না, তুমি কিন্তু চাচ্ছ যে রিটার্নিং কাস্টমার ইয়ে করতে। তো সেটা জন্য তোমার লং টার্ম গ্রোথের জন্য স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। ফর এক্সাম্পল ধরো টয়োটা রিলায়েবিলিটি তুমি যেরকম ইয়া করলে, একজন টয়োটা কাস্টমার যদি ওইটা প্রোডাক্টটা ইউজ করে স্যাটিসফাইড হয় যে প্রোডাক্টটা 20 বছর, একটা কিনছিলাম 20 বছর চলছে, সে পরে যদি ওই গাড়িটা বিক্রি করে বা ওইটা নষ্ট হয়ে গেলে আরেকটা গাড়ি কিনে, সে কিন্তু ওই টয়োটাই কিনবে, সে স্যাটিসফাইড হয়। আর তুমি যেই জিনিসটা তার সাথে কমিউনিকেট করে, সেটা যদি ট্রু হয়, তো সে কিন্তু আবার রিটার্নিং কাস্টমার হিসেবে এটা লং টার্ম গ্রোথের জন্য কন্ট্রিবিউট করবে। তো স্ট্র্যাটেজিটা ওভাবেই ইয়া করতে হয়, যে তোমার যাতে মানে এটা কোম্পানি যাতে লং টার্ম গ্রোথ হয়। মানে এখন জাস্ট বিক্রি করলাম কিছু ইউনিট,
দ্যাটস ইট তা কিন্তু না, রিটার্নিং কাস্টমার লাগবে, লং টার্ম বিজনেস গ্রোথ লাগবে। এনিওয়ে এই ছিল তোমাদের এই চ্যাপ্টার 1টা, এটাই তোমাদের সিলেবাসে আছে। বাট এই মানে এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু আমি পড়াইছি, অনেক কিছু আমি পড়াই নাই। তো যেগুলো আমি পড়াই নাই সেটা তোমাদের পরীক্ষায় থাকবে না। যেই জিনিসগুলো আমি কভার করছি পড়াইছি অনলি সেই জিনিসগুলো তোমরা, অনেক কিছু হয়তো আমি শর্টে বলছি বাট বই থেকে তোমরা ডিটেলস দেখবা। বাট যেটা একেবারেই পড়াই নাই সেটা তোমাদের পড়ার প্রয়োজন নাই এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এটা ডেসক্রিপটিভ চ্যাপ্টার, কিছু তো মুখস্থ করাই লাগে। তারপর তোমাদের জন্য অ্যাডভাইস হবে মোটামুটি জিনিসটা কি সেটা এক্সপ্লেন করে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল দিয়ে দ্যাটস অ্যাবাউট ইট, আমি তোমাদের মার্কস দিব। আর খেয়াল করো যে কোশ্চেনে কতটুকু মার্কস, যদি দেখো যে একটা কোশ্চেনে 10 মার্কস আছে, তার 10 মার্কসের জন্য যতটুকু এক্সপ্লেন করতে কতটুকু করবা। কিন্তু যদি দেখো যে আমি এখানে দিছি 20 বা 25 মার্কস, তাহলে কিন্তু ওইভাবেই তোমাদের ডিটেলস এক্সপ্লেন করতে হবে, ডিটেলস এক্সাম্পল দিতে হবে। মার্কস বুঝে অ্যান্সার করে আর চেষ্টা করে জিনিসটা এক্সপ্লেন। আচ্ছা, কারো হ্যালো, কথা শুনতে পাচ্ছো? স্যার কথা কেটে কেটে আসছে। লাস্টে কোন পর্যন্ত শুনছো বলো দেখি? সর্বশেষ কোন পর্যন্ত শুনছো? স্যার ওই যে 20 মার্কের ব্যাপার থেকে কথা কেটে গেছে। হ্যাঁ, মানে মার্কস বুঝে অ্যান্সার করে আর কি, কতটুকু 20 ডিটেলসে মার্কস যাবা। ওটা। হ্যাঁ, মানে মার্কস এর উপর ডিপেন্ড করে যাবা। মানে যদি হয় যে 10 মার্কসের মতো তোমার 10টা পয়েন্ট আছে, সেক্ষেত্রে জাস্ট অল্প কিছু এক্সপ্লেনেশন করে এক্সাম্পল দিয়ে দিবা। কিন্তু যদি বলি যে ওখানে মার্কস বেশি, তাহলে 20 মার্কস বা 25 মার্কস, সেক্ষেত্রে কিন্তু ডিটেলসে যাবা। কতটুকু ডিটেলসে যাবা সেটা ওই মার্কসের উপর ডিপেন্ড করে। বুঝা গেছে? ঠিক আছে। বা তোমরা এমনি বই থেকে মানে আমি যেরকম পড়াইছি সেটার সাথে আমার টপিক গুলোর সাথে মিলে বই থেকে জিনিসগুলো একটু ডিটেলস পড়ো। আর চেষ্টা করি একটু আপ টু ডেট এক্সাম্পল দেওয়ার কথা। আমি কিন্তু বারবার বলতেছি বইটা একটু পুরান, অনেক এক্সাম্পলই পুরান, যেটা এখনকার সাথে মানানসই না। তো চেষ্টা করি লেটেস্ট টপিকের উপরে লেটেস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। ঠিক আছে, বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটাই আমাদের লাস্ট ক্লাস, এখন শেষ। তোমাদের এটা রেকর্ডিং একটু পরে সেভ হয়ে যাবে, তোমরা যারা ক্লাস করো নাই তারা রেকর্ডিং পরে দেখতে পাবো। তারপর আমি তোমাদের এমনি অ্যাটেন্ডেন্সটা নেই, যদি আমি অ্যাটেন্ডেন্স সবাইকেই দিব। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস অথবা পুরো কোর্স নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার জেনারেলি স্যার মানে আপনার পোর্শন থেকে টার্ম ফাইনালে কত সেট কোশ্চেন থাকে বা কিরকম থাকে? এইটা বলা মুশকিল, এটা আসলে আমরা কেউ ডিসাইড করিনি। এমনকি কোশ্চেন আমি করবো কিনা সেটাও আমি জানি না। এটা এখনো পেপার সেটা এসে ঠিক হয় না, ঠিক হইলে ওটা তোমাদের জানানো হবে না, এটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন। বাট তোমাদের কয়জন টিচার নিলাম আমরা? 3 জন স্যার। সবাই এক ক্রেডিট? জি স্যার। তাহলে 8টা যদি হয়, মিনিমাম 2টা তো হবেই, 3টাও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা মানে স্যার। 2টা এমন হইতে পারে, আবার 2.5টাও হইতে পারে। মানে 2টা ফুল করে আরেকটা ধরো কিছু অংশ আমার, এটাও হইতে পারে। এখন এটা আসলে কোনো গ্যারান্টি নেই, বুঝছো? এখন এক্সামিনার কে বা কে পেপার সেটার, সেটার উপর ডিপেন্ড করে। এখন যদি পেপার সেটা আরেকজন হয়, সে তো হয়তো তার পার্ট থেকে বেশি কোশ্চেন দিবে, আমার পার্ট থেকে কম দিবে। এটা কোনো গ্যারান্টি নেই আসলে। বাট 2টা মিনিমাম হবে, সেটা ধরে রাখো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমার পার্টে তোমাদের অত প্রবলেম হওয়ার কথা না, কারণ আমার পার্টে কিন্তু ডেসক্রিপটিভ পড়া খুবই কম, ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল। সো তোমরা ভালো মতো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা খারাপ হওয়ার কথা না। ঠিক আছে, আমি বারবার বলতেছি ম্যাথ গুলো কিন্তু ভালো মতো প্র্যাকটিস করো। তোমাদের অ্যাকাউন্টিং বা সেই তোমরা যে আগে থেকে জানাও থাকে, তাও প্র্যাকটিস করে না করলে কিন্তু অনেক অঙ্ক ভুল করার পসিবিলিটি আছে। ঠিক আছে, আর অনেক জায়গায় আমি তোমাদের ফর্মুলা কিন্তু বলে দিচ্ছি যে ফর্মুলা মুখস্থ রাখো, তোমার ফর্মুলা দিয়ে দিব না। তারপরে যে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে ইয়াগুলা, ওই যে ইন্টারেস্ট রেট, তারপরে তোমাদের যে প্রেজেন্ট ওথ ফিউচার ওথ, এগুলো কিন্তু বলে দিচ্ছি, ফর্মুলা টেবিল দিব না, তোমরা কিন্তু ফর্মুলা মুখস্থ রাখবা। আগে থেকে বলে দিচ্ছি, পরে পরীক্ষা হলে কিন্তু গন্ডগোল করে লাভ হবে না। তো যেখানে ফর্মুলা মুখস্থ রাখা লাগবে মুখস্থ রেখো, কিছু করার নেই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে স্যার? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে, থ্যাংক ইউ তোমাদের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আমি এই ক্লাসে অ্যাটেন্ডেন্স সবাইকেই দিব। আর তোমরা, তোমাদের অ্যাক্সেস আছে, ভিডিওটা যদি পরে দেখতে চাও ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তোমাদের রেফারেন্স বই, রেফারেন্স ম্যাটেরিয়াল, এভরিথিং আমি আগেই দিয়ে দিছি। সো তোমাদের কোনো কিছু বাকি নাই। নেক্সট উইক তো বন্ধ, এরপরের উইকে দেখা হবে তোমাদের ক্লাস টেস্টের জন্য। ক্লাস টেস্ট 20 থেকে আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা ম্যাক্স, এর বড় হবে না।
সুন্দরভাবে প্রিপারেশন নিও। ঠিক আছে, ভালো থাকো সবাই, ক্লাস শেষ করে দিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ। স্যার। আসসালামু আলাইকুম।